নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ইসরায়েল ইরান যুদ্ধে এন্ট্রি আমেরিকার, 3 পরমাণু কেন্দ্রে মার্কিন বোমাবর্ষণ, পাস মার্কস ছাড়াই উত্তীর্ণ ভবিষ্যতের 50% ডাক্তার, এয়ার ইন্ডিয়ার 3 কর্তাকে সরানোর নির্দেশ ডিজিসিএর, এক চিমটে হলুদ ট্রেন্ডে মজেছেন নেটিজেনরা, ফান পাতা হতে পারে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের, বারাসাতে এখনও চলছে গোডাউন। আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে জারি হাই অ্যালার্ট। বাংকার বাস্টার বোমা বহনকারী B-2 স্টিলথ বিমান নিয়ে আসরে আমেরিকা। ইরানের অবস্থা ভয়াবহ, দেশে ফেরার পর বললেন পড়ুয়ারা পেলেন 500-র বেশি। পাক আর্জিতে স্থগিত অপারেশন সিন্দুর, রাজনাথ। পশ্চিম এশিয়ায় সংঘাত, ভারতের নীরবতা, মূল্যবোধের আত্মসমর্পণ, মোদী সরকারকে তোপ সোনিয়ার। ময়নাগুড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, হাসপাতালে ভর্তি স্বামী। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ভরসা করছে ইসরায়েল। অপারেশন নার্নিয়া ঘুমের মধ্যে পরপর খতম ইরানের 9 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। WBCS পরীক্ষার নয়া সিলেবাসের বিজ্ঞপ্তি জারি। শুভাংশুদের ফেরানো হচ্ছে না, জল্পনা উড়িয়ে দিল ইসরো। নয়াগ্রাম, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে সুবর্ণরেখা নদীর ভাঙনে জর্জরিত নয়াগ্রাম ব্লকের সুখদেবপুর গ্রাম। পরিদর্শনে বিধায়ক। সাঁকরাইলে নদীর জলে ভেসে গেল ফেয়ার ওয়েদার ব্রিজ, বিচ্ছিন্ন 40টি গ্রামের মধ্যে যোগাযোগ, এলাকা পরিদর্শনে বিধায়ক। ঝাড়গ্রাম জেলায় পুনরায় ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে নির্বাচিত হলেন নিয়তি মাহাতো। গোপীবল্লভপুর 2 নম্বর গালুড়ি ব্যারেজ কর্তৃপক্ষ জল ছাড়া বন্ধ করায় মালিঞ্চা সহ একাধিক গ্রাম থেকে কমল সুবর্ণরেখা নদীর জলস্তর। রাতভর দলহাতির তাণ্ডব জারুলিয়া গ্রামে, হাতির হানায় ভাঙল 8টি মাটির বাড়ি, আতঙ্কিত গ্রামবাসীরা। ঝাড়গ্রাম মানিকপাড়া বিবেকানন্দ মোড়ে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। ওয়েস্ট বেঙ্গল পাসওয়ার্ড ফাঁস হলো কীভাবে, দেখুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ইসরায়েল ইরান যুদ্ধে এন্ট্রি আমেরিকার, 3 পরমাণু কেন্দ্রে মার্কিন বোমাবর্ষণ। ওয়াশিংটন, আশঙ্কায় সত্যি হলো, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা, এমনই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার আরও হুমকি, এখনও শান্তি প্রতিষ্ঠা না করলে ইরানে আরও বড় হামলা চালানো হবে। আক্রমণের মুখেও চুপ করে বসে নেই তেহরান। মার্কিন বোমা হামলার নিন্দায় পাশাপাশি প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে তারা। একই সঙ্গে সে দেশের পরমাণু এজেন্সি IAEA বলেছে ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। ইরানে 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লেখেন, ইরানের ফোর্দা, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে। হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে ফিরে এসেছে। এর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট আবার পোস্ট করে ফোর্দো ইজ গন, অর্থাৎ ফোর্দো শেষ। সূত্রের খবর, এদিনের হামলায় জড়িত ছিল বিধ্বংসী B-2 স্টিলথ বোমারু বিমান। এর আগে এই B-2 স্টিলথ বিমান মার্কিন দ্বীপপুঞ্জ গুয়ামে স্থানান্তরিত করা হয়। এরপরও ইরান ও ইসরায়েল সংঘাতে আমেরিকার যোগদানের সম্ভাবনা প্রকট হয়ে ওঠে। আমেরিকার যুদ্ধে সরাসরি অংশ নেওয়ায় পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ আরও চড়বে বলে মনে করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার 3 কর্তাকে সরানোর নির্দেশ DGCA-র। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, ড্রিম লাইনার বিপর্যয়ের পর থেকে যেন খারাপ সময় শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার। আহমেদাবাদ দুর্ঘটনায় কোথায় খামতি ছিল তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন একের পর এক উড়ান বাতিল ঘিরে যাত্রীরোষও চরমে। এরই মাঝে এয়ার ইন্ডিয়ার 3 শীর্ষ আধিকারিককে দ্রুত সরানোর নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন DGCA। তালিকায় রয়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্টও। বিমানকর্মীদের কাজের সূচি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কোনো ক্ষেত্রে পাইলটদের 10 ঘন্টারও বেশি সময় ডিউটি দেওয়া হয়েছিল, কোথাও আবার টানা কাজ করানো হয়েছে। জোটেনি পর্যাপ্ত বিশ্রাম, এমনকি লাইসেন্স ছাড়াই বিমানে ডিউটি দেওয়া হয়েছে। DGCA-র নির্দেশের পরই এয়ার ইন্ডিয়ার সাব বার্তা 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 10 দিনের মধ্যে তার রিপোর্ট জমা পড়বে। শুক্রবারই এ ব্যাপারে নির্দেশ জারি করেছে নিয়ামক সংস্থা। জানা গিয়েছে, DGCA কোপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চুরা সিং, চিফ ম্যানেজার DOPS ক্রু শিডিউলিং পিঙ্কি মিত্তল ও ক্রু শিডিউলিং প্ল্যানিং বিভাগের পায়েল আরোরা। তারা মূলত এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের কাজের সূচি নির্ধারণের দায়িত্বে রয়েছেন, কিন্তু সেই কাজেই লাগাতার গাফিলতির হাতে গরম প্রমাণ পেয়েছে DGCA। ফলে কর্মীদের ডিউটি রোস্টারে দেখা গিয়েছে একাধিক অনিয়ম। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়াকে সতর্ক করেছিল DGCA। নিরাপত্তা বিধি না মেনে 3টি এয়ারবাসের উড়ান সচল রাখার অভিযোগ তোলা হয়। তদন্তে আরও নতুন এক তথ্য উঠে আসে। দেখা যায় 16 ও 17 মে বেঙ্গালুরু থেকে লন্ডনগামী 2টি বিমানে নির্ধারিত সময়ের পরও কাজ করেছেন বিমানের পাইলটরা। ড্যামেজ কন্ট্রোলে শুরুতেই নিজেদের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছিল এয়ার ইন্ডিয়া, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। DGCA-র বক্তব্য, বিষয়টি জেনেও কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট সংস্থা। তাছাড়া বিমান দুটি কোনো জরুরি উদ্দেশ্যে পাড়ি দেয়নি, তাহলে কেন ওভারটাইম করানো হয়েছে পাইলট থ্রুদের। এবার ইন্ডিয়ার অ্যাকাউন্টেবল ম্যানেজারকে সপোজ নোটিশও পাঠিয়েছে DGCA। সাব বার্তা দেওয়া হয়েছে,
তিনজনের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত করে 10 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বিমান সংস্থার বিরুদ্ধে। এয়ার ইন্ডিয়ার উড়ানের অনুমতিও বাতিল করা হতে পারে। তদন্ত চলাকালীন কোনো রকম কাজ করতে পারবেন না অভিযুক্ত কর্তারা। পাস মার্কস ছাড়াই উত্তীর্ণ ভবিষ্যতের 50% ডাক্তার। কলকাতা, দেশজুড়ে ডাক্তারিতে ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজির ফল প্রকাশ হয়েছে সদ্য। উত্তীর্ণ হয়েছেন মোট 12,36,531 জন। তাদের মধ্য থেকেই আগামী দিনে কাউন্সেলিংয়ের মাধ্যমে বাছাই করা হবে ভবিষ্যতের ডাক্তারদের। কিন্তু সত্যি কি তারা যোগ্য? নিটের মাধ্যমে সত্যি কি তাদের মেধা যাচাই হয়েছে, নাকি এটা আসলে দেশের প্রায় 350 প্রাইভেট মেডিকেল কলেজের ব্যবসা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের কৌশল মাত্র? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে নিট ইউজির রেজাল্ট সামনে আসতেই। কারণ সাধারণত যে কোনো স্কুল বোর্ডের পরীক্ষাতেই পাস করার জন্য 30 থেকে 35% নম্বর পাওয়া বাধ্যতামূলক। কিন্তু নিট ইউজির ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। শুধু অসংরক্ষিত শ্রেণীর জন্য 50%ই পেতেই হয়, সংরক্ষিতদের জন্য তা 40। কিন্তু এই নতুন পার্সেন্টেজ পদ্ধতিকে বাদ দিলে কত নম্বর পেয়েছেন উত্তীর্ণরা? দেখা যাচ্ছে তাদের অর্ধেকই মাত্র 15 থেকে 34%-এর মধ্যে নম্বর পেয়ে কোয়ালিফাইড হয়ে গিয়েছেন। সংখ্যায় তারা কম নন, 6,35,000। এক বিবৃতিতে এই তথ্য সামনে এনেছে খোদ নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অসংরক্ষিত শ্রেণীতে কাট অফ মার্কস ছিল 144। 3,03,040 জন পেয়েছেন 144 থেকে 200 নম্বর। 201 থেকে 250 নম্বর পেয়ে পাস করেছেন প্রায় 2 লক্ষ পরীক্ষার্থী। এখানেই শেষ নয়। SC, ST, OBC, EWS, বিশেষভাবে সক্ষম ইত্যাদি 8 ধরনের সংরক্ষিত শ্রেণীর জন্য কাট অফ মার্কস ছিল কোথাও 127, কোথাও 126, কখনো 113। মানে মাত্র 15 থেকে 20% পেয়েও পাস করেছেন প্রায় 1,35,380 জন। গোটা বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌমিত্র ঘোষের। তিনি বলেন, MBBS আসন সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সম্ভবত এর সঙ্গে সামঞ্জস্য রেখেই কোয়ালিফাইডের সংখ্যা বাড়ানো হচ্ছে। তাহলেও এটা যথেষ্ট চিন্তার বিষয়। মেধা যাচাইয়ে পার্সেন্টাইল নয়, পার্সেন্টেজ ফিরিয়ে আনার দাবি তুলেছেন নিটের বিশিষ্ট শিক্ষক ডক্টর AK মাইতি। অভিভাবকদের সংগঠনের অশোক কুমার সুর বলেন, পয়সা দিয়ে ডাক্তার তৈরি করাটা লক্ষ্য হতে পারে না। ওইভাবে ডাক্তার তৈরি হলে তারা টেনশনে থাকবেন, আমরাও বিপদে থাকব। এক চিমটে হলুদ ট্রেন্ডে মজেছেন নেটিজেনরা। ফান পাতা হতে পারে, সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা, প্রথমে স্বচ্ছ কাঁচের গ্লাসে ভরতে হবে পরিষ্কার জল। সেই গ্লাস রাখতে হবে স্মার্টফোনের টর্চের উপর। এরপর ঘরের আলো নিভিয়ে এক চিমটে গুঁড়ো হলুদ জল ভর্তি গ্লাসে ফেললেই ইয়েলো ম্যাজিক। গোটা প্রক্রিয়াটির ভিডিও বা রিলস বানানো হচ্ছে। সামাজিক মাধ্যমে এটি এখন ট্রেন্ড। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা যদিও বলছেন, স্রোতের জলে গা ভেজানো ভালো, তবে স্রোত ভাসিয়ে নিলেই বিপত্তি। হ্যাকাররা লিঙ্ক পাঠিয়ে ট্রেন্ডিং ভিডিও দেখতে বলতে পারে। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ঢুকে পড়বে ম্যালওয়্যার। তাই ভিডিও তৈরি করুন, দেখুন যত ইচ্ছা, কিন্তু ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না। টর্চের আলোয় তাহলে দ্রাবীভূত হচ্ছে হলুদ চূর্ণ। তা দেখতে লাগছে চমকপ্রদ, চোখ রাখতে বেশ ভালোই লাগছে নেটিজেনদের। শুধু হলুদ নয়, ঝকঝকে লাইট এফেক্ট দেখে বাড়ির খুদেরা উত্তেজিত। সেই ভিডিওগুলি এখন ভাইরাল, পড়ছে হাজার হাজার লাইক। আচমকা কোথাও কিছু নেই, হঠাৎ হলুদ কেন ট্রেন্ড হয়ে উঠল? কিভাবে হলো? এর উত্তর নেটিজেনদের কাছে নেই। তবে দেখার পর অনেকের লকডাউনের সময়কালে ডালগোনা কফির কথা মনে পড়ে যাচ্ছে। সেবার এই বিশেষ ধরনের কফি তৈরি করা ট্রেন্ডিংয়ের তালিকায় চলে এসেছিল। এরকম ট্রেন্ডিংয়ের নেপথ্যে কি হ্যাকারদের মস্তিষ্ক থাকে? সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, কেউ ভিডিও তৈরি করে আপলোড করলে তা সকলকে পাঠালে কোনো সমস্যা নেই। কিন্তু এই ফাঁকে কেউ যদি লিঙ্ক পোস্ট করে সেটা ক্লিক করতে বলে আর কৌতূহলবশত কেউ সেই লিঙ্কে ক্লিক করে ফেলেন, তাহলে সমস্যা হতে পারে। একদিকটি অবশ্যই দেখা দরকার, কিভাবে আচমকা একটা বিষয় ট্রেন্ডে চলে আসে। উত্তরে এর পিছনে সেরকম কোনো মেকানিজম নেই। এই ইকোসিস্টেমে সবসময় কিছু না কিছু চলতে থাকে, কোনো একটা কখন ক্লিক করে যায়। বাংকার বাস্টার বোমা বহনকারী B-2 স্টিলথ বিমান নিয়ে আসরে আমেরিকা। ওয়াশিংটন, ইসরায়েলের সঙ্গে ইরানের চলতি সংঘাতে নয়া মোড়। এবার আমেরিকার মৌসিরির হোয়াইটম্যান বায়ুসেনা ঘাঁটি থেকে ডানা মেলল বিধ্বংসী B-2 স্টিলথ বোমারু বিমান। রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গুয়াম ঘাঁটিতে পৌঁছেছে বিমানগুলি। একই সঙ্গে রয়েছে 4টি বোয়িং KC-46 পেগাসাস রিফুয়েলিং এয়ারক্রাফট। এরপরও ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার যোগদানের সম্ভাবনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আমেরিকা যুদ্ধে সরাসরি অংশ নিলে পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ আরও চড়বে বলে মনে করা হচ্ছে। এই বিমান 15 টন ওজনের 2টি বাংকার বাস্টার বোমা বহন করে নিয়ে যেতে পারে। এহেন স্টিল বিমান শুধু আমেরিকার হাতেই রয়েছে। আমেরিকার সবচেয়ে মূল্যবান এই B-2 যুদ্ধবিমান যে কোনো এয়ার ডিফেন্স ব্যবস্থা পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রতিটি বিমানের দাম $210 কোটি। প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন বাংকার বাস্টার গুঁড়িয়ে দেবে ইরানের পরমাণু কেন্দ্র? কারণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। এই অভিযোগে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে। কিন্তু ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রের অতি সুরক্ষিত ব্যূহ ভাঙতে পারেনি ইসরায়েল। পাহাড়ের ভিতরে 300 ফুট আন্ডারগ্রাউন্ডে রয়েছে ওই পরমাণু কেন্দ্র। তার উপরে রয়েছে কংক্রিটের একাধিক সুরক্ষা চাদর। কাজেই ওই দুর্গ ভাঙতে GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP প্রয়োজন। ওই ধরনের বিস্ফোরক ও তা বহনকারী বিমান ইসরায়েলের কাছে নেই। তাই নেতানিয়াহু চাইছেন আমেরিকার সাহায্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন দুই আগেই 2 সপ্তাহের সময় চেয়েছিলেন। ট্রাম্প নিজেই বলেছিলেন তিনি কি করবেন তা কেউ বলতে পারবে না। এহেন পরিস্থিতিতেই গুয়ামে মার্কিন বাহিনীর শক্তিশালী বিমান পৌঁছে যাওয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো করবে বলে মনে করা হচ্ছে। ইরানের অবস্থা ভয়াবহ। দেশে ফেরার পর বললেন পড়ুয়ারা পেলেন 500-র বেশি। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, আমি ঘুমোতে যাচ্ছি। আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি কাল সকালে জানতে পারবে। ওরা সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে, বাবা আমাকে বাঁচাও, এমন এই মেসেজ পাঠিয়েছিলেন জয়া রিজভি নামে এক পড়ুয়া। শনিবার অপারেশন সিন্ধুতে দিল্লিতে ফিরে এলেন কাশ্মীরের রিজভি। সরকারের প্রয়াসে স্বভাবতই খুশি তিনি। যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে গত দুদিনে ফিরলেন 500 জনেরও বেশি পড়ুয়া ও সাধারণ নাগরিক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় জানান, আর্মেনিয়ার পাশাপাশি তুর্কমেনিস্তান থেকেও ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে। এদিন দিল্লি বিমানবন্দরে ভারতীয় পড়ুয়াদের স্বাগত জানান বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন আলমাস। রিজভি নামের এক পড়ুয়া জানান, অবশেষে দেশে ফিরতে পেরে ভালো লাগছে। বিদেশ মন্ত্রক আমাদের অনেক সাহায্য করেছে। দানিয়া নামের আর এক পড়ুয়ারও জানিয়েছেন, তেহরানের অবস্থা ভয়াবহ, আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম, সরকারকে আন্তরিক ধন্যবাদ। তাজকিয়া ফতিমা নামের নয়ডার এক বাসিন্দা জানিয়েছেন, ইরানের যুদ্ধ পরিস্থিতি আমরা ফেরার বিষয়ে নিশ্চিত ছিলাম না। সরকার গোটা প্রক্রিয়া অত্যন্ত কুশলতার সঙ্গে সম্পন্ন করেছে। অপারেশন সিন্ধুতে ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি ইরানে আটকে পড়া নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও উদ্ধার করা হবে বলে জানানো হয়েছে। ওই দুই দেশের সরকারের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত, ভারতের নীরবতা মূল্যবোধের আত্মসমর্পণ, মোদী সরকারকে তোপ সোনিয়ার। নয়াদিল্লি, ইরান ইসরায়েলের সংঘাতে ভারতের অবস্থান নিয়ে এবার কেন্দ্রকে তোপ সোনিয়া গান্ধীর। একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে কংগ্রেস সাংসদ লিখেছেন, পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতিতে ভারতের নীরবতা মূল্যবোধের আত্মসমর্পণ। 13 জুন ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ ও সেদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেও মন্তব্য করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন। কংগ্রেস নেত্রী লিখেছেন, তার দল ইরানে এই ধরনের বোমা হামলা ও টার্গেট কিলিংয়ের তীব্র নিন্দা করে। এই হামলা গোটা বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গাজাতেও একইভাবে নৃশংস ও অমানবিক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের উপর হামলা ওই এলাকার অস্থিরতা আরও বাড়বে। সোনিয়া লিখেছেন, প্যালেস্তাইন ও ইসরায়েল সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানই ভারতের দীর্ঘদিনের অবস্থান, কিন্তু মোদী সরকার ওই অবস্থান ত্যাগ করেছে বলেও অভিযোগ করেছেন সোনিয়া। পাশাপাশি কংগ্রেস নেত্রীর মন্তব্য, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি, ভারতকে স্পষ্টভাবে ওই দায়িত্বশীলতার সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি শান্ত করতে পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও তুমুল সমালোচনা করেছেন তিনি। সোনিয়া লিখেছেন, 1995 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন প্যালেস্তাইন ও ইসরায়েলের সুসম্পর্ক স্থাপন চেষ্টা করেছিলেন, কিন্তু নেতানিয়াহু কেবল সংঘাতের আগুনে গীতাহুতি দিয়েছেন। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। তুলে এনেছেন পরমাণু অস্ত্র তৈরির অভিযোগে ইরাকের উপর আমেরিকার হামলার প্রসঙ্গ। ভারত ও ইরান সম্পর্ক নিয়ে সোনিয়া লেখেন, ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু। 1994 সালের কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান। পরবর্তী খবরে আসবো, ভারতে এয়ার ডিফেন্স সিস্টেমে ভরসা করছে ইসরায়েল। নয়াদিল্লি, ইসরায়েল ইরান সংঘাতে অপ্রত্যাশিতভাবেই জড়িয়ে গেল ভারতের নামও। ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন ছুঁড়ে চলেছে ইরান, আর তা ঠেকাতে এখন ইসরায়েলি বায়ুসেনার ভরসা ভারতের তৈরি বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। হাইপারসনিক ক্রুজ মিসাইল, ড্রোন সহ আকাশপথে যে কোনো হামলা আটকে দিতে সক্ষম বারাক, এই প্রথম ইরানের বিরুদ্ধে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হলো। তবে সম্প্রতি অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানের হামলা ঠেকাতে বারাক 8 সিস্টেম ব্যবহার করেছিল ভারত। পাকিস্তানের সব আক্রমণ সফলভাবে ঠেকিয়ে দিয়ে কার্যক্ষমতার প্রমাণ দিয়েছিল এই সিস্টেম। তাই এবার আয়রন ডোমের পাশাপাশি এই ব্যবস্থাকে ব্যবহার করতে চাইছে ইসরায়েল। এক স্যান্ডেলে তারা জানিয়েছে, বারাক সিস্টেম ইরানের একটি আনম্যানড এরিয়াল ভেহিকল ধ্বংস করে দিয়েছে। আকাশপথে হামলা ঠেকাতে ইসরায়েলি বায়ুসেনা তৎপর রয়েছে। কিন্তু বারাক এয়ার ডিফেন্স সিস্টেম কি? হিব্রু ভাষায় এর অর্থ বজ্র। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এটি মূলত শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম। এর ডুয়াল ফেজ রকেট মোটর সহ বিভিন্ন জটিল যন্ত্রাংশ তৈরি করেছে ডিআরডিও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে। ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে 2021 সালে। ভারতীয় বায়ুসেনার হাতে বারাক 8 তুলে দেওয়া হয়। 100 কিমি দূর থেকেই একসঙ্গে একাধিক টার্গেটকে ধ্বংস করতে পারে এটি। এই সিস্টেমে মূলত 3 ধরনের রেডার ভিত্তিক ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। অপারেশন সিঁদুরের সময় দিল্লি লক্ষ্য করে ফতেহ 2 ক্রুজে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল পাকিস্তান, কিন্তু হরিয়ানার সিরসার আকাশেই পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় বারাক 8। WBCS পরীক্ষায় নয়া সিলেবাসের বিজ্ঞপ্তি জারি। কলকাতা, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর WBCS পরীক্ষার নতুন সিলেবাসের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। WBCS এর প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় কী কী বিষয় এবং কত নম্বর করে থাকবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল WBCS পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন করা হবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মডেলে নেওয়া হবে WBCS পরীক্ষা। এজন্য দুটি বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগে যেভাবে পরীক্ষা নেওয়া হতো সেভাবেই নেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়।
এরপর মন্ত্রিসভার বৈঠকে পরীক্ষা সংক্রান্ত সেই প্রস্তাবটি অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হলো। চলতি বছরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবিসিএস পরীক্ষা নেবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। 2022 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ডাব্লিউবিসিএস মেন পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা বা নেপালি ভাষায় বাধ্যতামূলক লিখিত পরীক্ষায় বসতে হবে। ভাষা পরীক্ষাটি হবে মাধ্যমিক স্তরের। মেন পরীক্ষায় ইংরেজির একটি পেপার থাকবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষাতেও ভাষার উপর পেপার থাকে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, রাজ্যের বহু মানুষ হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষা ব্যবহার করেন, তাই ভাষার পেপারে হিসেবে এগুলি রাখা হোক। ওই প্রেক্ষিতে রাজ্য সরকার ঠিক করেছে ভাষার আবশ্যিক পেপারগুলির মধ্যে বাংলা, নেপালি ছাড়াও উর্দু, হিন্দি ও সাঁওতালি থাকবে। এই ভাষাগুলির মধ্যে পরীক্ষার্থীরা একটি বেছে নিতে পারবেন। আবশ্যিক পেপারগুলি ছাড়া ডাব্লিউবিসিএস পরীক্ষায় একটি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ে 2টি পেপারের পরীক্ষা দিতে হয়। এই বিষয়গুলির মধ্যে নেপালিকে অন্তর্ভুক্ত করার দাবি উত্তরবঙ্গ থেকে উঠেছিল। তার প্রেক্ষিতে নেপালিকে ঐচ্ছিক বিষয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মেন পরীক্ষায় অপশনাল বা ঐচ্ছিক বিষয় রাখা হয়েছে মোট 38টি। তার মধ্য থেকে একটি বিষয় নিয়ে 2টি পেপারের উপর পরীক্ষা দিতে হয়। অপশনাল বিষয়ের তালিকাতেও বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু, সংস্কৃত সহ আরও কয়েকটি ভাষা আছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।